দেশের নিত্যপণ্যের বাজারে হরহামেশাই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। পেঁয়াজ, আলু, কাঁচামরিচের পণ্য, কাঁচা বাজারের পণ্য থেকে শুরু করে নকল প্রসাধনী, তীব্র তাপদাহী এসি ও চার্জার ফ্যানের দামও বাড়ার গল্প সাম্প্রতিক। আজকালের হিসেবে যদি বাজারকে আমরা দেখি, তাহলে মুরগি এবং ডিমের দামটা গত 2 সপ্তাহের ব্যবধানে যে পরিমাণ বেড়েছে, সেই পরিস্থিতি আমরা দেখছি। আর দামের অযৌক্তিকতা, ঊর্ধ্বগতি আটকাতে নানা সময় নানা বাজারে অভিযান এবং প্রয়োজনে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এদিকে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এবং আরও একটি সংগঠন ভোক্তার মতো সংস্থারা কাজ করে আসছে প্রতিনিয়ত। এই ধরনের সংস্থাগুলো আসলে কতটুকু আন্তরিক, এ নিয়ে বিস্তারিত আলাপে আমাদের সাথে কথা বলতে যুক্ত হচ্ছেন ভোক্তার চেয়ারম্যান ডক্টর হোসেনুদ্দিন শেখর। ডক্টর হোসেনুদ্দিন শেখর, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে যে প্রশ্ন রাখতে চাই, ভোক্তা অধিকার নিয়ে যারা কাজ করছে, সরকারি প্রতিষ্ঠান যেমন ভোক্তা অধিকার অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান ভোক্তা এবং আরও রয়েছে ক্যাব, বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করছে। সাম্প্রতিক আজকের আলোচনায় কথা উঠেছে তাদের ক্ষমতা বাড়ানোর প্রসঙ্গটা নিয়ে। কতটুকু ক্ষমতা এখন তাদের রয়েছে এবং কী ধরনের ক্ষমতা আসলে বাড়ানো জরুরি বলে আপনি মনে করেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন, আপনি হয়তো অবগত আছেন যে ভোক্তা আন্দোলনের সাথে যারা জড়িত, এইগুলো এই সম্পর্কে ভোক্তাদের যে কি অধিকার এবং তাদের জন্য কি সমস্ত আইন প্রণয়ন করা হয়েছে সেই সম্পর্কে তারা সম্পূর্ণ ওয়াকিফাল নয়। যেমন ভারতে ভোক্তা আন্দোলনের শুরু হয়েছিল কিন্তু 1966 সালে প্রথম দিকে, এবং 60-এর দশকেই কিন্তু আপনার ভোক্তা আন্দোলনটা তারা শুরু করে এবং 80-র দশকে এটার একটা আইনগত ভিত্তি দাঁড়িয়ে যায় এবং 83 সালের দিকে পরের থেকে ভারতে রীতিমতো ভোক্তার বিভিন্ন রকম আইন, যেগুলি ভোক্তার সহায়ক, সেগুলি প্রণয়ন হয় এবং সেগুলির প্রয়োগ হতে থাকে। আমাদের দেশে কিন্তু সেগুলো তেমন ভাবে মানুষ জানেও না, এবং ভোক্তা আন্দোলনের সাথে জড়িত যারা যে সংগঠনগুলো, সেগুলিও কিন্তু মানুষের কাছে এতটা পরিচিত না। যার ফলে সেই সংক্রান্ত যে আইনগুলো, সেগুলিও ভোক্তা অধিকারের যে আইন, সেগুলিও কিন্তু মানুষ ওয়াকিবহাল নয়। যে আপনি একটা পণ্য কিনে ঠকে গেলেন, তখন আপনি কোথায় যাবেন, কার কাছে কমপ্লেন করবেন, কমপ্লেন করলে আদৌ কি সেটার কোনো বাস্তবায়ন হবে কিনা, প্রতিকার হবে কিনা, সেগুলি সম্পর্কে কিন্তু মানুষ ততটা ওয়াকিবহাল নয়। সেই জন্য মানুষের কাছে যে আইনগুলি আমাদের আছে সেগুলি কিন্তু যথেষ্ট নয়, এবং যে আইনগুলি আরো নতুন করে প্রণয়ন করা উচিত, সেগুলো কিন্তু দ্রুততার সাথে প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে। কেবল আইন থাকলেই হয় না, আইনের প্রয়োগটা অত্যন্ত বাঞ্ছনীয়। ভোক্তা অধিকার নিয়ে যেমন এখন ভোক্তা বলতে কিন্তু কেবল যারা কনজিউম করে তারাই না, ইট ইনক্লুডস দ্য সেলার এজ ওয়েল, যারা বিক্রি করে তাদেরকেও স্মার্ট হতে হবে। সো এটা একটা দ্বিপাক্ষিক আচরণের ব্যাপার, এবং উভয় পক্ষের মিলিত প্রয়াসে কিন্তু আইনের বাস্তবায়ন সম্ভব। সেটি আসলে সম্ভব হবে। ডক্টর হোসেনুদ্দিন শেখর, আরও একটি প্রসঙ্গ তুলে আনতে চাই। আজ ক্যাবের যে সেমিনার হয়েছে, সেখানে যখন বক্তব্য রাখছিলেন আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক, তিনি কিন্তু বলেছেন যে নানা সময়ে এই অভিযান বা জরিমানা করার সময় নানা সময় তারা কিন্তু চাপের মুখে পড়ে। সেটা আমরা নানা ধরনের ব্যবসায়ী বলি অথবা অন্যান্য কোনো সংস্থা বলি, তারা কিন্তু বেশ চাপের মুখে পড়েন যখন তারা অভিযান পরিচালনা করতে চান। তিনি তার বক্তব্যে উল্লেখ করছেন সেই সময় কিন্তু তাদের সহকারী মানে পর্যাপ্ত যাদের প্রয়োজন, তাদের প্রয়োজন মানে সহযোগিতা যারা আশা করেন, তাদের কাছ থেকে প্রয়োজন মতো এবং সময় মতো সহযোগিতা আসলে খুব একটা পাওয়া যায় না। তার এই মন্তব্য নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই, কি মনে করেন এই প্রসঙ্গ নিয়ে? দেখুন, এটাও কিন্তু আপনার প্রথম প্রশ্নের উত্তরের সাথে সংশ্লিষ্ট, যে সহযোগিতা পাওয়া যায় না এই কারণেই যে ভোক্তার অধিকার সংশ্লিষ্ট যে আইনগুলো, সেগুলি সম্পর্কে ভোক্তা, এমনকি ভোক্তার সাথে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলিও ওয়াকিবহাল না। এই ব্যাপারে প্রচুর সংবাদ সম্মেলন, প্রচুর ভোক্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার ইন্টারাকশন, সাংবাদিকদের ইন্টারাকশন, এগুলোর মাধ্যমে যদি একটা আন্দোলনের ভোক্তার জনগোষ্ঠীর সৃষ্টি করা যায় প্রকৃতপক্ষে, এবং যারা চাপ প্রয়োগ করতে পারে, তখন কিন্তু মানুষ সহজেই সহযোগিতা করবে এবং সেগুলি স্বাভাবিকভাবে নিবে। এখন কিন্তু এই ব্যাপারগুলিকে মানুষ স্বাভাবিকভাবে নেয় না, যে হঠাৎ করে কোথা থেকে এটা আসলো, কেন চাপ প্রয়োগ করতেছে, এগুলি একটা অনধিকার চর্চার মতো মনে হয়। কিন্তু এগুলি যে আসলেই একটা লেজিটিমেট পার্ট অফ দ্য ডেমোক্রেটিক প্রসেস, এটা কিন্তু মানুষ জানে না, কিংবা জানলেও সীমিত সংখ্যক মানুষ এর সম্পর্কে ওয়াকিবহাল। এটা ব্যাপকভাবে পরিচিতি লাভের জন্য ভোক্তা আন্দোলন, ভোক্তা সংগঠন, এগুলিকে আরো জোরদারভাবে মানুষের সামনে উপস্থাপন করা আবশ্যক বলে আমি মনে করি। আমরা যখন বলছি ভোক্তাকে এই প্রসঙ্গগুলো জানাতে হবে, যখনই এই ধরনের আলোচনা উঠে আসে, সবসময় আমরা জানি যে এটি জানানোর প্রয়োজন রয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনি কি মনে করেন ভোক্তাকে তার অধিকার ব্যাপারে জানানোর ক্ষেত্রে যতগুলো কার্যক্রম নেওয়া হয়েছে সেটি যথেষ্ট? সেগুলি মোটেও যথেষ্ট নয়, এবং যথেষ্ট নয় বলে আমাদের এখানে একটা স্মার্ট কনজিউমার সোসাইটি গড়ে উঠেনি আজ অব্দি। এবং সেটা করার জন্য কিন্তু
কেবল সংগঠন না, এখানে স্কুল, কলেজ এবং বিভিন্ন পর্যায়ে আমি মনে করি যে এগুলাকে জনপ্রিয় করার জন্য পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা উচিত। যেমন স্কুলে, কলেজে কতগুলি চ্যাপ্টার্সই থাকা উচিত, কারণ এই আন্দোলনটা কিন্তু একটা পার্ট অফ ইকোনমিক্স, এবং ইকোনমিক্সের সাথে এই যে আচরণগত অর্থনীতি যেটাকে বলে, সেটার একটা অংশ ধরে নিতে পারেন আপনি। এটা যেভাবেই হোক, সোশ্যালজিতে কিংবা ইকোনমিক্সের একটা পার্ট হিসাবে যদি আমরা ঢুকাতে পারি যে ভোক্তার অধিকার কি, ভোক্তার আইনগুলো কি, এগুলার প্রয়োগ কি, এগুলার সদস্য হতে ভোক্তা কনজিউমারিজমের পার্ট হলে আপনার লাভ কি, তাহলে কিন্তু এটা কিন্তু একদিনে হয় নাই। ভারতেও প্রায় 60-70 বছর লেগে গেছে এটা তৈরি করতে। ওভারনাইট আমরা ওটা এক্সপেক্ট করতে পারি না যে একটা কিছু হয়ে যাবে। বাংলাদেশের ভোক্তা আন্দোলনের যেই ইতিহাস কিংবা বাংলাদেশের ভোক্তা আন্দোলনের যেই পরিক্রমা, তা কিন্তু দীর্ঘদিনের নয়, সেটা অল্প দিনের। তো সেই জন্য আমরা কিন্তু উই আর ইন এ প্রসেস অফ ডেভেলপিং আওয়ার সেলফ, সো ইট উইল টেক টাইম। এটা ওভারনাইট কিছু হয়ে যাবে বলে আমার মনে হয় না। আমরা আশা করবো আপনার পরামর্শগুলো যথাযথ কর্তৃপক্ষ আসলে কাজে লাগবে। ধন্যবাদ আপনার সময়টুকু আজ আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর হোসেনউদ্দিন শেখর, ভোক্তার চেয়ারম্যান, এবং তিনি কথা বলছিলেন দেশে যেসব ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সরকারি বেসরকারি যে সংগঠনগুলো, তাদের বর্তমান কার্যক্রম, তাদের কার্যক্রমের ভবিষ্যৎ এবং তাদের ক্ষমতার আওতা বাড়ানোর যে প্রসঙ্গ, সেটি নিয়ে তার কাছে আমরা